সাহসিকতা না দেখানোটাই আমাদের সবচাইতে বড় দায় ছিল। সাহসের প্রসঙ্গে আমি একটু জনাব আদালুর রহমান পার্থ আপনার কাছে যাই, যে আপনি অনেক জায়গায় আপনার সাহসের প্রশংসা পান, কিন্তু পাশাপাশি এই জিনিসটা আপনার কাছে তো আপনিও নিশ্চয়ই অনেকবার শুনেছেন যে আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না, কারণ হচ্ছে যে আপনি সাবেক ফার্স্ট ফ্যামিলির খুবই নিকটাত্মীয়, অন্যদিকে আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ, আবার পুরোপুরি বিএনপিও করছেন না। আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা, নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন? যে সাহস মাহি ভাই দেখাতে পারেন সেই সাহস আপনি সহজেই দেখালেন, এটার পেছনের কাহিনীটা একটু শুনতে চাচ্ছি। এই কথাগুলি আসলে তারা বলে যারা আমাকে আর অন্যভাবে ছোট করতে পারে না। মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু, আমি জানি, মাহি ভাই জানে আমি 2 বার জেলও খেটেছি, মামলা হয়েছে, আর আমি করি। তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না, এটা তো এই যে ইউনূস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তার ইউনূস সাহেব আসে নাই। আমি ওই দিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা 17 বছরে শেষ হয়েছে, তোমাদের মাথা শেষ হতে 17 মিনিট লাগবে না। তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি। তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার? এটা হলো যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না, তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে। বাট ওরা যদি দেখে আমিও 9 দিন রিমান্ডে ছিলাম, জেল খেটেছি, আমিও পালিয়ে বেরিয়েছি, আমিও এর আগেও জেল খেটেছি, এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিয়ে একদম হাত পাও ভেঙে দিবে, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী লীগ করে নাই, যদি করতো হয়তো সেটাও ফেস করতে হতো। কিন্তু আসলে জিনিসটা এরকম। আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে। আমার এই সরকারকে আমি 100% সাপোর্ট করছি এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি। আমি বিএনপি কেও যখন ছেড়ে দিয়েছিলাম, আওয়ামী লীগে আমি যাইনি। অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয়, এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুলশানে নির্বাচন করব, সেখানে আমি হিরো আলমকেও সাপোর্ট করেছি। সো তাও আমি যাইনি। সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই টাইপের। এটা বাহিরেও জানে। আপনি যেহেতু কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং, যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন, এবং পুরো ইলেকশনটাকে একটা, আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন। এটা কি আপনি এটাকে আপনি একটা আপনি এখন এটাকে আসলে কিভাবে দেখেন, হাউ ইজ দ্যাট? না, জিনিসটা আসলে এরকম ছিল না। জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন, যে হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আওয়ামী লীগের কাছে বিক্রি হয় না হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী লীগের কোটি টাকার কাছেও বিক্রি হয় না, বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে, বাংলাদেশে অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে। ওকে, আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স, তার যোগ্য দাদা অ্যাপিয়ারেন্স না, কিন্তু উনি আবার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আবার বিএনপি নেতৃত্ব প্রসঙ্গ করে, যেখানে আমি কিন্তু একটা কথা বলি, তার রাজনৈতিক মেধা, তার ক্যারেক্টারিস্টিক, এইটা একটা কথা বলছি না। বাট আমি ওই সময় দেখেছি হি হ্যাড অ্যান অপশন টু বি বট বাই আওয়ামী লীগ, which he didn't take, সে ওইটা করে নাই। তো ওই জায়গাটার কথা বলছি। ওনার পার্সোনালিটির কোনো ফ্যান আমি না, বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে এর নামে মামলা, ওইটা ওনার পার্সোনালিটি। বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে, এবং আরাফাত যত পাকনা কথা বলতেন ওই সময়, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট তাত্ত্বিক কথাবার্তা বলতেন। তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি চলে যাবে, তো রাদার এখানে একটু এনজয়মেন্ট, একটু এন্টারটেইনিং কিছু যদি। কেমন ছিল এটা, কেমন ছিল ফাইনালি? তো হিরো আলম তো একদম জাতিসংঘে চলে গিয়েছে। ওকে, দর্শকদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের বাংলাদেশের কিছুই করার নেই, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 75% দর্শক মনে করছেন যে এটি সঠিক না মনে করছেন শতকরা 25% দর্শক, 70,000 দর্শক ভোট দিয়েছেন। ভাই পার্থ কিছু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে করেছে যে 2018 সালে আপনি যখন নির্বাচনের এখানে যাচ্ছেন তখন কেউ কি আপনাকে বলেছিল কিনা যে এটা আসলে জাতির স্বার্থে এটি আসলে ঠিক কাজ হচ্ছে না? ভাই কোন জায়গাটা আমি একটুখানি ডিসকানেক্ট ছিলাম। পার্থ একদম স্পেসিফিকলি বলেছেন যে 2018 সালে যাওয়ার সময়, ইলেকশনে যাওয়ার সময় বা আওয়ামী লীগের সাথে, রাইট, আই রিমেম্বার জরুরি জিনিস বলেছে। জি হ্যাঁ, জরুরি বলেছে। না
এটা আমাকে একটু অন্যভাবে বলতে হবে। দুটো জিনিস। আগে পার্থসারথী বলেছি যে রাজনীতিতে এরকম বদানের ভুল সিদ্ধান্ত হলে আমার 120 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট হয়ে ফিরতে হয়। হ্যাঁ, আই ডু এগ্রি উইথ ইট। 120 মাইল কেন, 1020 মাইল হয়ে ঘুরতে গেলেও তারপর ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন। সে কারণে যদি 120 এর জায়গায় 1000 মাইল ঘুরে রাউন্ড অ্যাবাউট, আপনার তো আর অপরিসীম ফুয়েল নাই মাহি ভাই, আপনার তো আর অপরিসীম তেল নাই আছে ভাই। আমার তেল না থাকতে পারে, আমার জীবনে যতটুকু তেল আছে ওইটুকু দিয়ে আমাকে ঘুরে আসতে হবে। যদি দরকার হয় প্রয়োজনে ক্ষমতাকে সম্পূর্ণ স্যাক্রিফাইস করতে হবে, বাট তারপরও আমাদেরকে একটা রাইট ট্র্যাকে থাকতে হবে যাতে করে পরবর্তী প্রজন্ম অন্তত রাইট ফ্রুটটা পায়। এখানে একটা জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যে আমাকে কেউ তখন বলেছে কিনা, আমি নাম্বার 1 বলবো আমাকে তো পার্থই বলেছে। পার্থের সাথে সমস্ত ব্যক্তিগত বারবার বলছে জিনিসটা সঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। কিন্তু লেট আস ফেস দ্য ফ্যাক্ট। আমি আজকে বলেছি আবারও, আমি সম্পূর্ণভাবে আই ওয়ান্ট টু বি যেটা সঠিক মনে করছি আমি সেটা বলছি। আপনি আনঅফিশিয়াল কথা তো অফিশিয়ালি বলতে পারেন না ভাই। এটা তো আমি the question was very honest. I gave an honest answer. It's an honest confession. পার্থ আমার সাথে সমস্ত বৈঠকে বসে বলতে, ভাই মনে হয় দৃষ্টির সঠিক হচ্ছে না, কারণ মানুষের প্রত্যাশা আপনার কাছে ভিন্ন। এবং পার্থকে আমি তখন ব্যাখ্যা দিয়েছি, এবং যেই ব্যাখ্যাটা আমি পার্থর কাছে যখন দিয়েছি, আমি এই ব্যাখ্যাটা এখন জনসম্মুখে দিতে আমার কোনো আপত্তি নেই, because this is the fact. What was the reality in Bangladesh? আজকে আমরা অনেক কথা বলছি, কিন্তু 2024-এর পূর্ববর্তী বাংলাদেশের রিয়ালিটি ভুলে গেলে চলবে। আমাদের রাজনৈতিক বাস্তবতা ভুল আমরা করেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু 2004 সালে বিকল্পধারা থেকে আমাদের বিকল্পধারা জন্ম হলো, তখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বিকল্পধারা রাজপথে আওয়ামী লীগের সাথে যুগপৎ ভাবে ছিল। তারপরে 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা কিন্তু তখনও বিরোধী দলের অবস্থানে ছিলাম, রাজপথে বিএনপির সাথে যুগপৎ ছিলাম 2018 আগ পর্যন্ত। বিকল্পধারা রাজপথে একক শক্তি নিয়ে থাকার মতো ক্ষমতা আমাদের কখনো ছিল না। আমাদেরকে মিনিমাম কম্প্রোমাইজ করে টিকে থাকার চেষ্টা করতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম। 2018 এই আওয়ামী লীগ সরকার যেভাবে বিএনপির মতো একটি দলের উপর স্টিম রোলার চালিয়েছে, বিকল্পধারার যে সাইজ, স্টিম রোলার দূরের কথা, আমাদের ইস্তেরি চালাই দিলে চলবে। হাউ ডু আই সাস্টেইন, হাউ ডু আই সার্ভাইভ? এই কোশ্চেন এই সাস্টেইনেবিলিটির দরকারটা কি? আপনি একবার আওয়ামী লীগের সাথে মিশতেছেন, একবার বিএনপির সাথে, এইটা দরকারটা কি? না এটা let us redefine politics again. Let us redefine politics again. আমার কোন রাজনৈতিক দলের সাথে মিশতে, মাখামাখি করতে কোনো আপত্তি নাই, কিন্তু নিজের দর্শন বিসর্জন দিয়ে সে রাজনীতি জোট বেঁধে নির্বাচন করাটা, সেটার মধ্যে আমি দোষের জিনিস দেখি। যারা বাংলাদেশে রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে, সেখানে কোনো সমস্যা নাই। আমরা যুগপৎ আন্দোলন করেছি, আমরা কিন্তু জোট করি নাই, কিন্তু যুগপৎ আন্দোলন ছিলাম। কিন্তু 18 নির্বাচনে বিএনপির সাথে হঠাৎ করে ডক্টর কামাল হোসেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে যে দূরত্বতার সৃষ্টি হলো, আর সেই সাথে গত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল, আজকে বারবার মানুষ আমাকে 16 বছর তো না, আমি পার্থর সাথে আমরা সেই আপনার গণজাগরণ মঞ্চের সময় থেকে প্রতিদিন বিএনপির কোন নেতাও এভাবে রাজপথে সামনের দিকে এগিয়ে এসে মিডিয়াতে এদেরকে চ্যালেঞ্জ করেনি। আমরা যেভাবে তখন চ্যালেঞ্জ করছি, বেগম খালেদা জিয়াকে যখন তার অফিসে বন্দী করা হয়, তখন সবচেয়ে প্রথম বিএনপি কোন নেতারাকে বদলিতে যদি ছুটে গিয়েছেন সেখানে, এবং সেখানে তাদের সাথে আমাদের কোনো জোট ছিল না, বিকজ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। 2018-তে ওই কাজটা আমরা করতে পারি নাই, দ্যাট ইজ দ্য মিস্টেক। বাট লেট আস কল স্পেড স্পেড। এখানে এই জিনিসটা ছিল। আজকে দেখেন বিকল্প দল, ছোট দল, দুই দলের সাথে যুদ্ধ করে আমি টিকা থাকবো, এই সাহসটা আমরা দেখাতে পারিনি। এই সাহসিকতা না দেখানোর কারণটাই আমি বলছি আমাদের একটা স্বার্থপরের মতো সিদ্ধান্ত হয়েছে। আজকে যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টা পরিষদ এবং যে সরকার এবং এই সরকারের পক্ষপাতী, যেই পুরো, এটা তো সরকারের ক্ষমতায়, প্রশাসন এদের, পুলিশ এদের, আর্মি এদের, সব এদের, তারপরও বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য তাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, হচ্ছে না। ইট ইজ ডিফিকাল্ট। আর আমরা তো সেখানেও ছিলাম না। আমাদের সেই জন্য আমরা বলছি যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জের মোকাবেলা সবাইকে করতে হচ্ছে। আপনারাও চ্যালেঞ্জ করতেছেন, ইউ চ্যালেঞ্জ এভরিডে। আমি আপনার টকশো দেখছিলাম ওই দিন হাসনাত আব্দুল্লাহর সাথে, আই স দ্য চ্যালেঞ্জ দ্যাট দে হ্যাড টু ফেস। হ্যাঁ, এবং সেখানে এই চ্যালেঞ্জগুলো তাদেরকে মোকাবেলা করেই কিন্তু একটা বিকল্প স্বপ্নটাকে বাস্তবায়নের চেষ্টা করতে হচ্ছে। আমাদের এই চেষ্টাটা আমাদেরকে তখন করতে হয়েছে। আজকে যারা বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে, ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, প্রশাসন তাদের পক্ষে রেখে আমাদেরকে বিকল্প থাকা ছোট্ট রাজনৈতিক দল, এবং সেখানে আমাদের একটা অহিংস রাজনীতির কথা বলে আমাদেরকে 20 বছর বিকল্প ধারাকে বিকল্প রাজনীতির কথা বলে রাজনীতি টিকে থাকতে হচ্ছে। এই সরকার কিন্তু মাত্র 5 মাস গেছে। যদি এই 5 মাসে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে, অতএব দ্য থিং ইজ, সবসময় লড়াই করে সবকিছু হয় না। হ্যাঁ, কিন্তু তারপরও আমি আবার বলছি, আই এম নট ট্রাইং টু এক্সপ্লেইন যে 18 সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল। 18 সিদ্ধান্তে আমাদের সঠিক কাজটি হতো, যেটা বাস্তব বলেছে, আমাদের নির্বাচন বর্জন করা উচিত ছিল, অথবা নিজের মতো করে এককভাবে নির্বাচনে গিয়ে সম্মানের সাথে পরাজয় বরণ করা উচিত ছিল। এই জায়গাটা আমরা তখন সাহস করতে পারি নাই।